টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। ফিরতি হজ ফ্লাইট নিয়ে বাংলাদেশ বিমানের শিডিউল জটিলতা, পূর্ব ঘোষণা না থাকায় বিমানবন্দরে অপেক্ষা স্বজনদের। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে AK-22 সহ 23টি অস্ত্র জব্দ, 3 জন আটক। ডাকাতির জন্য জড়ো করা হচ্ছিল ধারণা র্যাব ও কোস্টগার্ডের। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাকা চল কর্মসূচি ঘোষণা, বিক্ষোভ ও মৌন মিছিলে পুলিশের বাধা। এবং অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালের হাতে জিম্মি, মাদারীপুরের একই গ্রামের 8 যুবক। নির্যাতনের পর পরিবারের কাছে দফায় দফায় মুক্তিপণ দাবি। বাংলা সময়ে সঙ্গে আছি আমি ইশরাত জাহান এবং আমি পারমিতা। ঈদের ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। পেশাগত কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে সড়ক, নৌ ও রেলপথে ছিল রাজধানীতে ফেরা মানুষের ভিড়। তাদের সবার চোখে মুখে আপনজনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুখস্মৃতি। সকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যাত্রী নিয়ে বেশ কয়েকটি ট্রেন আসে কমলাপুর স্টেশনে। ঈদের ছুটি কাটিয়ে সবাই ছিল অনেকটাই উচ্ছ্বসিত। তবে যাওয়ার সময় ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও ফেরার সময় কোনো ভোগান্তি না থাকায় বেশ আনন্দিত যাত্রীরা। এবার কোনো হয়রানি মনে হয় নেই। হ্যাঁ, ট্রেন আসলাম, শিডিউল টাইমে আসছি। ফ্যামিলি ছেড়ে আবার ঢাকায় ব্যাক করাটা তো ইটস স্যাড। আমরা চিটাগাংয়ে যাচ্ছি ঘুরতে। ট্রেন সার্ভিসের যে উপযোগিতা এবং এটা আপনার যেই পরিমাণে অ্যাফোর্ডেবল, কম, এবং এটাতে দুর্ঘটনার ঝুঁকি যতটা কম থাকে, বাংলাদেশে ব্যাপকভাবে ট্রেন সার্ভিসের সম্প্রসারণ করা উচিত। রেলের মতো নৌপথেও ছিল ঢাকা ফেরা মানুষের ভিড়। ভোগান্তি এড়াতে পরিবার রেখেই অনেকে চলে এসেছেন রাজধানীতে। তবে ঈদে ঢাকায় ফিরতে থাকা মানুষের চাপ কমলে পরিবার নিয়ে আসবেন বলেও জানান তারা। স্কুল খুলবে, বাবা স্কুল বেঁধে তাই চলে আসতে হবে। যতই দেরি হবে অফিস বেশি খুলবে, লোকজনের ভিড় বাড়বে, বাচ্চাদেরকে নিয়ে আসবো, এই জন্য একটু সেফ জার্নির জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ফ্যামিলি সহ গিয়েছিলাম, ফ্যামিলিকে রেখে এসেছি। আমি আবার ব্যাক করে ফ্যামিলিকে নিয়ে আসবো একটু রাশ কমলে। এদিকে বাসের চিত্র ছিল অনেকটাই ভিন্ন। রাজধানীতে ফেরার থেকে রাজধানী ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা ছিল অনেক বেশি। তবে আগামী শুক্রবার পর্যন্ত সব পথেই যাত্রীদের বাড়তি চাপ থাকবে বলে জানায় পরিবহন সংশ্লিষ্টরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদের আনন্দ শেষে পরিবারের সদস্যদের নিয়ে চাঁদপুর থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। সকাল থেকেই চাঁদপুর লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। শুধু চাঁদপুর নয়, আশপাশের বেশ কয়েকটি জেলার মানুষ এই রুটে ঈদের ছুটি শেষ করে ফিরে যাচ্ছেন কর্মস্থলে। বিআইডব্লিউটিএ এবং নৌ পুলিশের যৌথ উদ্যোগে লঞ্চ ঘাটে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। খোলা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জ রুটে অন্তত 15টি লঞ্চ ছেড়ে গেছে। দর্শক, এই মুহূর্তে লঞ্চ ঘাটের অবস্থা জানবো, আর এই মুহূর্তে বরিশালের লঞ্চ ঘাটে আছেন ফিরদাউস সোহাগ। আমরা সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, ঈদের পর থেকে আজকেই এই প্রথমবারের মতো সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেসব যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন, ঈদের ছুটি শেষে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমরা যেটা দেখেছি যে আজকে বরিশাল নদীবন্দরে কিন্তু 12টি লঞ্চ অপেক্ষা করছে যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। আমরা একটু দেখাবার চেষ্টা করি যে লঞ্চগুলো আজকে ঢাকা যাবে, সেগুলো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। সেগুলো হচ্ছে কীর্তনখোলা 2, সুরভি 8, কালাম খান 1, দ্বীপরাজ, সুন্দরবন 7, পারাবাত 9, পারাবাত 2, ফারহান 8, সুরভি 9, সুন্দরবন 8, কীর্তনখোলা 1 এবং পারাবাত 11। এর মধ্যে 5টি লঞ্চ ছিল নিয়মিত রুটের, আর 60টি লঞ্চ অতিরিক্ত দেওয়া হয়েছে। যাত্রী সংখ্যা মোটামুটি গতকালকের চেয়ে অনেকটাই বেশি। ঈদের ছুটি শেষে যারা অফিস করবেন এবং জরুরি প্রয়োজন রয়েছে তারাই কিন্তু মূলত আজকে ঢাকা যাচ্ছেন। বরিশাল নদীবন্দরে এই মুহূর্তে যে 12টি লঞ্চ অবস্থান করছে, প্রত্যেকটি লঞ্চে কমপক্ষে 1000 করে যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে। বেশ কিছু লঞ্চ আছে তার চেয়েও বেশি। সেই সব হিসেব করে দেখা যায় ঈদের সময় কিন্তু দ্বিগুণ 3 গুণ যাত্রী থাকে। আমরা যেটা মনে করছি যে আজকে কমপক্ষে 15
থেকে 20,000 যাত্রী বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চযোগে রওনা হচ্ছেন। তো এখন এখানকার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু জোরদার করা আছে আগে থেকেই। পূর্বেকার সিদ্ধান্ত অনুযায়ী এখানে র্যাব, পুলিশ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, নৌ পুলিশ, ফায়ার সার্ভিসের লোকজন, বিএডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারীরা এরা কিন্তু সবাই অপেক্ষা করছেন। সবাই কিন্তু দায়িত্বে যার যার মতো দায়িত্বে নিয়োজিত রয়েছেন। আমরা একটা জিনিস কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম বরিশালের বিএডব্লিউটি এর কর্মকর্তার সাথে। তার বক্তব্য অনুযায়ী যে কোনোভাবে তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চান। আর আরও একটা জিনিস তিনি আমাকে জানিয়েছেন যে বরিশাল থেকে যেসব যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন তাদের যাত্রা নির্বিঘ্ন করতে এবং সব ধরনের কোনো রকমের যেন সমস্যা না পড়ে সে লক্ষ্যে তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। এই ছিল মোটামুটি। পারমিতা। বরিশালের লঞ্চঘাট থেকে আমাদেরকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন ফিরদাউস সোহাগ। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল আজ রাতের মধ্যে বাতিল না করলে আগামী 1 অক্টোবর থেকে ঢাকা চল কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফল বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করে। এদিকে এই আন্দোলনকে যৌক্তিক দাবি করে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। মৌন মিছিল নিয়ে শাহবাগের দিকে আসলে পুলিশ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাধা দেয়। পরে শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনের রাস্তায় বসেই বিক্ষোভ মিছিল করে। টাকার কাছে মেধাগুলো আর কি বিক্রি হয়ে যাচ্ছে, তো আমরা চাই না যে আমাদের দেশের যারা কি মেধাবী আছে তারা এরকম ভাবে আর কি বিক্রি হয়ে যাক। তো আমরা চাই যে সরকার আবার রি-এক্সামটা নিক। আমাদের দেশের শিক্ষাক্ষেত্রে আগ্রাসন চলছে, তারই একটা অংশ হচ্ছে পরীক্ষার প্রশ্ন ফাঁস, এবং এই প্রশ্ন ফাঁসের ফলে আমাদের প্রকৃত মেধা যাচাই হচ্ছে না। মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বিভিন্ন মেডিকেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। আমরাও চাই না যে আমাদের মেডিকেলে একটা প্রশ্ন পেয়ে কেউ একজন অসৎ উপায়ে আমাদের মেডিকেলে একটা স্টুডেন্ট চান্স পাক, তাহলে অ্যাকচুয়ালি তাদের সাথে আমাদের পার্থক্যটা কোথায় থাকলো? আমরা যদি সৎ উপায়ে চান্স পেয়ে থাকি তাহলে তাদের সৎ উপায়ে আসতে সমস্যাটা কি? আমরা প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করব এবং সরকারকে চাপ দিব যে পরীক্ষাটা আবার নেওয়া হোক, কারণ এটা এখন গণদাবি। পরে মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। আগামীকাল সকাল 9টায় আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে আবার আমরা এখানে গ্যাদার হচ্ছি। দেন ওইখানের পরিস্থিতি বুঝে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিব। আর যদি আজকে রাত 12টার মধ্যে বা বুধরাতের মধ্যে যদি আমাদের দাবিটা না মানা হয়, দেন আমরা 1 তারিখে সকাল 10টায় সকল জেলাকে বলছি ঢাকা অভিমুখী কর্মসূচি দেওয়ার জন্য। গত 18 সেপ্টেম্বর সারা দেশে মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর একদিন পরেই ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই বাদ পড়া শিক্ষার্থীরা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে আন্দোলন করে আসছে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিল এবং নতুন করে ভর্তি পরীক্ষার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। দুপুরে সিলেটে শহীদ মিনারের সামনে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে পুলিশ বাধা দিলে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। কর্মসূচিতে শিক্ষার্থীরা অবিলম্বে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবি জানান। এদিকে সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় প্রশ্নপত্র ফাঁসের কারণে অনেক শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পাবে না বলে অভিযোগ করেন তারা। দিনাজপুরে একই দাবি জানিয়ে সকালে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা। দাবি মানা না হলে 29 সেপ্টেম্বর থেকে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। ফিরতি হজ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের BG6012 ফ্লাইটটি শিডিউল জটিলতায় সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেনি। আজ সকাল 9:20 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির অবতরণ করার কথা ছিল। বিমানবন্দরের তথ্য কেন্দ্র থেকে জানানো হয়, হাজিদের বহনকারী বিমানটি 6 ঘন্টার দেরিতে বিকাল 3:30টায় অবতরণ করার কথা থাকলেও তা আবারও পিছিয়ে রাত 8:30টায় আসবে বলে জানা গেছে। তবে পূর্ব ঘোষণা ছাড়া ফ্লাইটটি দেরি করায় সকাল থেকেই হাজিদের স্বজনদের বিমানবন্দরে অপেক্ষা করতে দেখা যায়। সারাদিন বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের নিয়মিত ও হজ ফ্লাইট মিলিয়ে 11টি ফ্লাইট নামার কথা রয়েছে। এর আগে রোববার বিকালে 305 জন হাজিকে নিয়ে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। বাংলাদেশ থেকে এবার হজ করতে গেছেন প্রায় 1,07,290 জন। হজের ফিরতি ফ্লাইট অক্টোবর মাসের 28 তারিখ পর্যন্ত চলবে। বাংলা সময় আরো থাকছে।
কক্সবাজারে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে 3 জনের মৃত্যু, আহত 8। বগুড়ায় পেপার মিলের গ্যাস চেম্বারে 3 শ্রমিকের মৃত্যু। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে AK-22 সহ 23টি অস্ত্র জব্দ করেছে র্যাব ও কোস্টগার্ড। এ সময় 3 জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বঙ্গোপসাগরে ডাকাতি করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এসব অস্ত্রে মজুত করছিল। কমলদের রিপোর্ট। চট্টগ্রামের সন্দ্বীপে বিশেষ অভিযান চালিয়ে 23টি দেশি বিদেশি অস্ত্রসহ 3 শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে র্যাব এবং কোস্টগার্ড। র্যাব এবং কোস্টগার্ডের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টিম গতকাল সন্দ্বীপের সেনাঘাট এলাকায় অবস্থান নেয়। আজ সকালে তারা প্রথমে শাহেদকে আটক করে, তারপর তার স্বীকারোক্তি অনুযায়ী আটক করা হয় তার 2 সহযোগীকে। বেড়িবাঁধের এখানে তাদেরকে প্রথম আমরা শনাক্ত করি এবং যখন আমরা তাদেরকে ধাওয়া করি তখন তারা মোটরসাইকেল ফেলে শহরের মধ্যে ঢুকে পড়ে। তা শহরের এক জায়গায় তাদেরকে আমরা আটক করি, 3 জনকে আটক করি। আটক করার পর তাদেরকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে তারা কি ধরনের সন্ত্রাসী করে বা তাদের কাছে কোনো অস্ত্র আছে কিনা। তবে তারা প্রথমে স্বীকার করেনি, পরে তারা স্বীকার করেছে এবং তাদের বাসায় আমরা অভিযান চালাই তাদেরকে নিয়ে। তো শাহেদের বাসা থেকে আমরা মোট 23টি অস্ত্র উদ্ধার করি। এবং র্যাব এবং কোস্টগার্ড কর্মকর্তারা জানিয়েছেন, মূলত বঙ্গোপসাগর এবং সন্দ্বীপ এলাকায় অপহরণ এবং জলদস্যুতার সাথে জড়িত ছিল এই সন্ত্রাসী গ্রুপটি। সাগরে যারা জলদস্যু করে তাদের বিভিন্ন এলাকা ভিত্তিক গ্রুপ আছে, যেমন সন্দ্বীপে 2টি প্রধান গ্রুপ আছে, সাব গ্রুপ আছে, পুরীর চর ভিত্তিক একটি গ্রুপ আছে, হাতিয়া নোয়াখালী চরের ভিত্তিক গ্রুপ আছে, কুতুবদিয়ার ভিত্তিক গ্রুপ আছে এবং অনেক সময় দেখা যায় পটুয়াখালী হাতিয়ার গ্রুপ এখানে সন্দ্বীপে মাছ ধরার করে নিয়ে যায়। এই ব্যাপারে সন্দ্বীপ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি সদস্যদের গ্রেপ্তারের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন র্যাব এবং কোস্টগার্ড কর্মকর্তারা। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে কমল দে, সময় সংবাদ। গাইবান্ধার সাদুল্লাপুরে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তিকে নির্যাতনের দায়ে 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নির্যাতিতা মনুর বড় ভাই রাজু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে বোন নাজমা বেগম ও তার স্বামীর সহ 6 জনকে আসামি করা হয়। পরে রাতেই পুলিশ মনুর বোন নাজমা বেগমকে গ্রেপ্তার করে। এর আগে গত শনিবার মনু মিয়া তার বোনের কাছে জমি বিক্রির টাকা চাইতে গেলে কথা কাটাকাটির জের ধরে বোন নাজমা বেগম, তার 2 ভাই ও স্বামী মিলে মনুকে ব্যাপক মারধর করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কক্সবাজারের ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 8 জন। দুপুরে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার হারবাং গোয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দুপুরে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের সঙ্গে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের 3 যাত্রী আগুনে পুড়ে মারা যান। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে মাইক্রোবাসের সিলিন্ডারের থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। এতে 3 জন যাত্রী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মোট আরও 8 জন আহত হন। আহতের মধ্যে 5 জন গুরুতর অবস্থা অগ্নিদগ্ধ হন। এই 5 জনকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। বাকি 3 জনের মধ্যে 1 জন অগ্নিদগ্ধ এবং 2 জন সাধারণ আহত। বগুড়ার কাহালুতে একটি পেপার মিলে গ্যাস চেম্বার পরিষ্কার করতে গিয়ে 3 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। কর্মচারীদের অভিযোগ, পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় ওই কারখানায় এর আগেও মৃত্যুর ঘটনা ঘটেছে। বগুড়া থেকে মাজিদুর রহমানের তথ্য এবং রবিউল ইসলাম রবির ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সোমবার সকালে কাহালু উপজেলার আজাদ পাল্প অ্যান্ড পেপার মিলে একটি গ্যাস চেম্বার পরিষ্কার করতে নামে ওই ইউনিটের অপারেটর হীরা। এরপর তার কোনো সাড়া না পেয়ে সহকারী অপারেটর আদর আলী ও শাহাদাত হোসেন ওই কূপে নামে। তাদের কোনো সাড়া না পেয়ে উপস্থিত কর্মচারীরা তাদের উদ্ধারে নামে। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাদের। গভীর অক্সিজেন ছাড়া কিভাবে পরিষ্কার করবে? ওর ভিতরে ঢুকা দিছে, দিয়ে সুইচ দিছে না কি করছে, কিভাবে ইয়া করছে? আরো 2 জন বাঁচাবার যায়, ওই 2 জন আহত আছে। এখানে মারা গেছে, আমি শুনলাম, যেটা ভিতরে আসা শুনতে পেলাম যে এখানে মারা গেছে। মিসাই ভুয়া ওরা বগুড়া দিয়ে পাঠাচ্ছে। এর আগেও এ কারখানায় এ ধরনের ঘটনা ঘটেছিল বলে অভিযোগ শ্রমিকদের। এর আগে ঘটনা ঘটছে যে সেন্ডিং এ একটা বয়স্ক লোক ডাস ভরাতো, সে নিচেই কাজ করতো, সেখান থেকে সেন্ডিং বাস্ট হয়ে একটা লোক মারা গেছে। ওই মধ্যে নামার পরে অক্সিজেন পায়নি, মনে করছে এমনি একজন নামছে, পরে আরেকজন মনে করেন যে নামে তুলবে উনি পড়ে গেছে। তবে এটিকে দুর্ঘটনা বলেই দাবি কারখানার ম্যানেজারের। গ্যাস যে দুর্ঘটনা ঘটছে আমরা না বলতে আমরা মরে যাবো বা আহত হয়ে যাবো আর কি, কিন্তু আমরা বুঝতে পারিনি এই জন্য ঘটনা ঘটছে ভাই। আর
কর্তৃপক্ষের অসচেতনতাকে দায়ী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ এটা ধারণা রাখা উচিত ছিল যে এতদিন বন্ধ থাকলে এখানে বিষক্রিয়া হইতে পারে, এটা ক্লিয়ার করে তাদেরকে পরিষ্কারের জন্য পাঠানো উচিত ছিল। 2006 সালে আজাদ পাল্প অ্যান্ড পেপার মিল চালুর পর থেকে এ পর্যন্ত 5 জন কর্মচারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। সময় সংবাদ, বগুড়া। সৌদির মিনায় পদদলিত হয়ে নিহতের ঘটনায় সিলেটে 2 জনের মধ্যে একজনের লাশ পাওয়া গেছে। অন্যদিকে এখনো সন্ধান মেলেনি মক্কায় নিখোঁজ হওয়া সাভার পৌরসভার কাউন্সিল আমিনুর রহমান ও তার স্ত্রীর। সিলেট নগরীর সৈয়দানীবাগ এলাকার বাসিন্দা সৈয়দ শাখাওয়াত হোসেন, স্ত্রী আসমা বেগম, ভাই সাদেক হোসেন, ভাইয়ের স্ত্রী শাহেদা বেগম এবং ভাতিজা আনোয়ার হোসেন হজ পালনের জন্য সৌদি যান। গত বৃহস্পতিবার মিনায় পাথর নিক্ষেপের জন্য যাওয়ার পথে পদদলিত হয়ে 5 জনই মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় হাসপাতালে মর্গে শাহেদা বেগমের লাশ পাওয়া গেলেও আসমা বেগমকে এখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে হজ পালনে গিয়ে নিখোঁজ সাভার পৌরসভার কাউন্সিলর আমিনুর রহমান ও তার স্ত্রী আলেমা বেগমের এখনো কোনো খোঁজ মেলেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তাদের মৃত্যুর খবর প্রচার করায় শঙ্কিত তার পরিবার। তবে গণমাধ্যমে প্রচারিত ছবি অন্যদের দাবি করে তাদের দ্রুত সন্ধান পেতে সরকারের সহযোগিতা কামনা করেছেন স্বজনরা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদকে 2য় শ্রেণীর গেজেটেড কর্মকর্তার পদে উন্নীত করতে 30 সেপ্টেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছেন শিক্ষকরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা শাখা। এতে শিক্ষকেরা চরম বৈষম্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। তাই দাবি না মানা হলে 6 অক্টোবর থেকে লাগাতার কর্মবিরতি সহ 1 অক্টোবর চেয়ার বর্জন ও 3 থেকে 5 অক্টোবর 3 ঘন্টা কর্মবিরতির ঘোষণা দেন তারা। 6 অক্টোবর থেকে আমাদের দাবি যদি মানা না হয় তাহলে আমরা লাগাতার পূর্ণ দিবস কর্মবিরতি পালন অব্যাহত থাকবে। এরপরও আমাদের দাবি মানা নাই বা হয় তবে আমরা নভেম্বরে অনুষ্ঠেয় সমাপনী পরীক্ষা দায়িত্ব বর্জনের মতো কঠিন সিদ্ধান্ত দিতে বাধ্য হব। অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালের হাতে পড়ে জিম্মি হয়ে পড়েছেন মাদারীপুরের একই গ্রামের 8 যুবক। তাদের শারীরিকভাবে নির্যাতন করে পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে দফায় দফায় আদায় করা হচ্ছে মুক্তিপণের টাকা। এই অবস্থায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। তবে পুলিশ এ ব্যাপারে কোনো সহায়তা না করলেও অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারাক্ষণ ছবি হাতে ছেলের অপেক্ষায় চোখের জল ফেলছেন মাদারীপুর সদর উপজেলার দত্তকেন্দিয়া ইউনিয়নের শ্রীনদী বাজিতপুর গ্রামের অহিদুলের মা কোহিনুর বেগম। 1 বছর আগে দালালদের খপ্পরে পড়ে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে থাইল্যান্ডের জঙ্গলে জিম্মি হয়ে পড়ে অহিদুল। সেই থেকে দালালরা শারীরিক নির্যাতন করে বিকাশের মাধ্যমে অহিদুলের পরিবারের কাছ থেকে দফায় দফায় আদায় করছে টাকা। দালালদের 1,85,000 টাকা দিয়েও অহিদুলের মুক্তি না হওয়ায় দিশেহারা তার পরিবার। আমার ছেলের চাপ দিচ্ছে যে টাকা দে, তুই আনাল তোরে মারি হেলাম গুলি করে। ভিক্ষা চাইয়ে উঠাইছি, মনে করেন 1,85,000 টাকা জোগাইছি, তারপরে এটা দিছি। দালালে আর কি করে থাইল্যান্ডের দিকে পারি করে নাই। শুধু অহিদুলই নয়, এই তালিকায় রয়েছে একই গ্রামের দুলাল, সুমন, সবুজ, জুয়েল, লুৎফর, রেঞ্জেল ও মকবুল। তাদের স্বজন ও এলাকাবাসীদের অভিযোগ, মালয়েশিয়া যাওয়ার প্রলোভন দেখিয়ে শ্রীনদী বাজিতপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য জাহাঙ্গীর হাওলাদার দীর্ঘদিন ধরে অসহায়দের জিম্মি করে পরিবারের কাছ থেকে আদায় করছে টাকা। এমন ঘটনায় দালালদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। তবে এ ব্যাপারে কথা বলতে রাজি হয়নি পুলিশ। ফোন দিছে যে যদি টাকা না দেয়, আমরা টাকা না দেই 2 দিনের ভিতরে, তাইলে ওরা মেরে ফেলাইবে। কত কষ্ট আছে, কত না খাই না মনে বলতারি নাই, খবর মতন কাজে নাই। অবশ্য এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে দ্রুত দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। অবৈধভাবে কেউ বিদেশে না যায়, যাচাই বাছাই করে যায়, সে আমরা কন্টিনিউয়াস এটা আমাদের সমন্বয় কমিটি আমরা দেখি বিভিন্ন সভা সমাবেশ করে থাকি। তারপরে যদি কোনো অভিযোগ থাকে আমরা আইনগত ব্যবস্থা আইনের আওতায় আনবো। এই ঘটনার পর থেকে অভিযুক্ত দালাল চক্রের সদস্য জাহাঙ্গীর হাওলাদার পলাতক রয়েছেন। আর পরিবারের অভিযোগ, এ ব্যাপারে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা নিতে গেলে আদালতে মামলা করার পরামর্শ দেয় পুলিশ। সময় সংবাদ, মাদারীপুর।
প্রতিবাদকে কেন্দ্র করে নড়াইলে দুপক্ষের সংঘর্ষে ইকবাল সমাদ্দার নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো 3 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। সকালে লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় এ সংঘর্ষ হয়। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার কোটাকোলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেনের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে সকালে জাহাঙ্গীর সমর্থকরা হেমায়েত সমর্থকদের ওপর হামলায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ প্রথমে টিয়ার সেল নিক্ষেপ করে 5 রাউন্ড, 60 রাউন্ড শটগানের গুলি ব্লাঙ্ক ফায়ার করে 4 জন আহত হয়। আহতদেরকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইকবাল সমাদ্দার নামে একটা ছেলে মারা যায়। চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে অবস্থান, ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কমিউনিটি ক্লিনিকের সেবক সেবিকারা। রাজশাহীতে বেলা 12টার দিকে জেলার কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় দাবি আদায় না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা। মাদারীপুরে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন জেলার শতাধিক কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা। এ সময় চাকুরি স্থায়ীকরণের দাবি জানান তারা। এছাড়া গোপালগঞ্জ, নওগাঁ, রাঙামাটি, গাজীপুরেও চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেন কমিউনিটি হেলথের স্বাস্থ্যকর্মীরা। চাঁদপুরে পরিবার, স্কুল, শিক্ষক বা সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে ধারণা পেয়ে থাকে কিশোর কিশোরীরা। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা ধারণা পেলেও সেটি কতটা সঠিক তা নিয়ে রয়ে গেছে প্রশ্ন। চাঁদপুর থেকে ফারুক আহমেদের তথ্য এবং কৃষ্ণকান্তদের পাঠানো ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সংকোচ, ভয় সবকিছু পেরিয়ে বয়ঃসন্ধিকালের সময়টিতেই এগিয়ে যাচ্ছে এই কিশোর কিশোরীরা। কেউ প্রাতিষ্ঠানিক, আবার কেউ বাড়িতে কিংবা স্বাস্থ্য সেবা কেন্দ্রে তাদের এই পরিবর্তন সম্পর্কে জ্ঞান লাভ করছে। সাধারণত 10 বছরের পর থেকে এই বয়ঃসন্ধিকালটা শুরু হয়, আর বয়ঃসন্ধিকালে বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন হয়। বাইরে থেকে কেউ এসে বলে না বা আমাদের ঘরে আমরা বলতে হয়তো আনইজি ফিল করি, এজন্য আমরা জানতে চাই না কিভাবে বয়ঃসন্ধিকালে সচেতন থাকা যায়। আমাদের শিক্ষক শিক্ষিকারাই আমাদেরকে এই বিষয়ে ভালো উপদেশ দিয়েছেন। একজন স্কুল শিক্ষক জানালেন, শ্রেণীকক্ষে বয়ঃসন্ধিকাল সম্পর্কে কিশোর কিশোরীদের ধারণা দেবার কথা। বয়ঃসন্ধিকালে মানসিক, শারীরিক কি ধরনের পরিবর্তন আসে সেই পরিবর্তনগুলো তাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি। আর অভিভাবকরা বললেন, ঘর থেকে শুরু হয় সন্তানের পরিবর্তন নিয়ে ধারণা দেয়া। প্রাথমিক যা শিখানোর প্রয়োজন, গোপনীয় জিনিস বা যত কিছু, সম্পূর্ণ জিনিসটা আমি মা হিসাবে মেয়েকে আমি শিক্ষা দিয়েছি। অন্যদিকে স্বাস্থ্যকর্মীরা বলছেন, তারাও বয়ঃসন্ধিকাল নিয়ে নানাভাবে কাজ করছেন। কিশোর কিশোরীদেরকে পরামর্শ দেই ওরা যেন আমাদের পরিবার কল্যাণ কেন্দ্রে গিয়ে ওদের সেবাটা ঠিকভাবে নেয়। চাঁদপুরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের শীর্ষ কর্মকর্তারা বললেন, সরকারি বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্য শিক্ষা কর্মসূচির মাধ্যমে স্কুল ভিত্তিক বয়ঃসন্ধিকাল সম্পর্কে ধারণা দেবার কথা। সরকারি বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় আমরা ছাত্রীদের সঙ্গে আমরা কিশোর কিশোরী সেবা এবং বাল্যবিবাহ সম্বন্ধে আমরা নিয়মিত সভা সমিতি করে থাকি। বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের পরিবর্তন নিয়ে কাজের ধরনের সমন্বয় না থাকলেও বাস্তবতা হচ্ছে পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা খাপ খাইয়ে নিচ্ছে। সময় সংবাদ, চাঁদপুর। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার 69তম জন্মদিন পালন হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। পরে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকালে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া আওয়ামী লীগের উদ্যোগে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালি শেষে বঙ্গবন্ধু সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
দেশের অর্থনৈতিক ও সামাজিক অর্জনের ওপর প্রচারণার অংশ হিসেবে ভোলা, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও মেহেরপুর সহ দেশের বিভিন্ন স্থানে 3 দিনের উন্নয়ন মেলার আয়োজন করেছে প্রশাসন। সকালে রাজশাহী কলেজের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। বিভিন্ন সড়ক ঘুরে গ্রিন প্লাজার সামনে গিয়ে শেষ হয় র্যালিটি। পরে বেলুন উড়িয়ে 3 দিন ব্যাপী মেলার উদ্বোধন করা হয়। রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর টাউন হলে 3 দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। সিলেটে সকালে রিকাবি বাজারে মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয় 3 দিন ব্যাপী উন্নয়ন মেলা। এতে বিভিন্ন ক্ষেত্রে সরকারের উচিত সাফল্য নিয়ে 30টি স্টল সাজায় সিভিল ও পুলিশ প্রশাসনের সদস্যরা। ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকার নিহত হয়েছেন। দুপুরে ময়মনসিংহ রেল স্টেশন এলাকায় এই দুর্ঘটনা হয়। রেলের পুলিশ জানায়, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার জন্য মোহনগঞ্জ স্টেশন থেকে হাওড় এক্সপ্রেসে ট্রেনে ওঠেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রণজিৎ চন্দ্র সরকার। ময়মনসিংহ রেল স্টেশন যাত্রা বিরতির সময় ট্রেন থেকে নামেন তিনি। কিছুক্ষণ পর ট্রেনটি ছেড়ে দিলে দৌড়ে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চুয়াডাঙ্গার অন্যতম বিনোদন কেন্দ্র মেহেরুন্নেসা পার্ক। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন বয়সী দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে উঠছে এই বিনোদন কেন্দ্রটি। এতদিন জেলায় বিনোদনের তেমন কোনো সুব্যবস্থা না থাকলেও এই বছরই জেলার ইব্রাহিমপুরে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয়েছে একটি পার্ক। চুয়াডাঙ্গা শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই পার্কটিতে। দর্শনার্থীদের বিনোদনের জন্য একটি মিনি চিড়িয়াখানাও গড়ে তোলা হয়েছে পার্কটিতে। ঈদের রেশ এখনো যেন কাটেনি। এখনো বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন আমাদের রিপোর্টার আব্দুল আহাদ এবং চট্টগ্রামের কাজীর দেউরি শিশু পার্কে আছেন হাজেরা শুলি। প্রথমে যাচ্ছি আহাদের কাছে। আহাদ, ধন্যবাদ ইশরাত। আপনি যেটা বলছিলেন যে আসলে ঈদের ছুটিতে যদিও ছুটি শেষ হয়ে গেছে, কিন্তু এখনো সিলেটে পর্যটকদের ঢল নেমেছে। আসলে যারা ঈদে ছুটি পায়নি তারা মূলত এখন সিলেটে আসছে এবং আমরা গতকাল যেটা দেখেছি সিলেট রেলওয়ে স্টেশনে গিয়ে এবং বাস স্ট্যান্ডে গিয়ে আসলে মানুষের স্রোত নেমেছে সিলেটে। মানুষ দলে দলে সিলেটে আসছে এবং সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে এবং নতুন কয়েকটি কেন্দ্র আবিষ্কৃত হয়েছে আপনারা জানেন, যেটা হচ্ছে বিছানা কান্দি, পান্থুমাই এবং রাতারগুল। মূলত এইগুলো দেখতে মানুষ আসছে এবং মানুষ সন্ধ্যার পর সিলেটের যে চা বাগান যেগুলো রয়েছে শহরের পাশে, এই আমি যেখানে দাঁড়িয়ে আছি লাক্কাতুরা চা বাগানে, এখানে মানুষ এসে তাদের সময় পার করছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই এখন রাত হয়ে গেছে, যে কারণে এই বাগানের ভিতরে মানুষ নেই। তারপরও মানুষ যে বাগানের পাশে যে রাস্তাটা রয়েছে সেখানে তাদের সময় পার করছে এবং এখানে তারা চটপটি খেয়ে তাদের আসলে সময়টা বের করছে। তো এখানে অনেক পর্যটক এসেছেন যারা ঢাকা থেকে এসেছেন, আমরা তাদের সাথে কথা বলবো। আসলে আপনারা কোন কোন জায়গা সিলেটের দেখলেন যদি একটু বলেন, আর কি রকম লাগলো এই জায়গার বিশেষ করে পরিবেশটা? হ্যাঁ, ভালো লাগছে। এটা তো গলফ ক্লাব, এটা ভালো লাগছে। আর কোথায় কোথায় পর্যটক এইগুলোতে গেলাম, সব জায়গায় মাজার ঘুরলাম, এই প্রথম আসছি আমরা। আচ্ছা, আপনার কি রকম লাগলো? যে খুব ভালো লাগছে, আসছি, দেখছি, তারপরে বিভিন্ন জায়গা সুন্দর সুন্দর আছে, এগুলা দেখতেছি, খুব ভালো লাগতেছে। এই পরিবেশটা খুবই সুন্দর, খুব ভালো লাগলো। আমি প্রথম আসলাম, জীবনে প্রথম সিলেট আসলাম। সিলেট জায়গাটা অনেক সুন্দর, পর্যটন গেলাম, এখানে গেলাম, পাহাড় দেখলাম, বাচ্চাদের পাহাড় দেখালাম, ভালো লাগলো আর কি। মানে মাইন্ডটা ফ্রেশ করলাম আর কি। ঢাকা থেকে এসে ঈদের পরে এসে আবার ছুটি পাই কি না পাই জানি না, আবার 1 বছর পর ছুটি পাবো।
এই জন্য আর কি। আসলে ইশরাত, আপনি যেটা শুনলেন যে ঈদের ছুটিতেই তারা সিলেটে এসেছে এবং সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সবগুলোই তাদের ভালো লাগছে। এবং একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যে সিলেটের যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সিলেট শহর থেকে অনেক দূরে সেগুলো, এবং সেগুলো শেষে তারা মূলত রাতের বেলা সিলেটের যে চা বাগান রয়েছে এবং সিলেটের সুরমা পাড়ে রয়েছে সেগুলোতে তাদের সময় পার করছে। তো এই হলো সিলেটের পর্যটকদের সবশেষ অবস্থা। আমরা এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। ঈদের ছুটি শেষ হলেও কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের প্রতিটি বিনোদন কেন্দ্রই এখনো দর্শনার্থী ও পর্যটকদের পদচারণায় মুখরিত। এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরী কেন্দ্রস্থলে অবস্থিত কাজী দেউরি শিশু পার্কে, এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে পুরো শিশু পার্কই কিন্তু লোকে লোকারণ্য, এবং শিশুরা এসেছে তাদের পরিবারের সদস্যদের সাথে, মা বাবার সাথে, ভাই বোনের সাথে। এর সাথে কিন্তু বড়রা কিন্তু সামিল হয়েছে শিশুদের সাথে এই ঈদ আনন্দে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি রাইডেই কিন্তু মোটামুটি সবগুলো রাইডই পরিপূর্ণ, এবং একটির পর একটি রাইডে চড়ে শিশুরা বেশ মজা করছে। এবং এখানে কিন্তু বড়দের জন্য বেশ কিছু রাইড রয়েছে, ট্রেন, সুপার চেয়ার, মিউজিক্যাল ট্রেন, বাম্পার কার, রোলার কোস্টার। মজাদার যে রাইডগুলো আছে এর মধ্যে বাম্পার কার বেশি পছন্দ করে টিনেজার, যারা কিশোরী, তারা ওই বাম্পিং করে কারগুলো একটির সাথে একটি সংঘর্ষে বেশ মজা পায়। এছাড়া নাগরদোলায় চড়েও বেশ মজা করছে শিশুরা, এবং প্রতিটি আইটেমই তারা উপভোগ করছে। পাশাপাশি অনেকে দেখেছি তাদের প্রিয়জনদেরকে সাথে নিয়ে এখানে সময় কাটাতে। আপনি জানেন যে চট্টগ্রাম কিন্তু অপরূপ সুন্দর নগরী হলো, এখানে বিনোদন কেন্দ্রের সংখ্যা খুবই হাতে গোনা। তারপরেও মানুষ তাদের এই ঈদ উপলক্ষে কিছুটা আনন্দঘন সময় কাটাতে শিশু পার্কে ছুটে এসেছেন, এবং বিকেল থেকেই শিশু পার্কের প্রতিটি রাইডই দেখা যাচ্ছে পরিপূর্ণ। এবং আয়োজকরা জানিয়েছেন যে তারা ঈদ উপলক্ষে মিউজিক শো এবং গেম শো সব বিভিন্ন ধরনের আয়োজন রেখেছেন, এবং প্রবেশ মূল্যের সাথে একটি রাইড তারা ফ্রি রেখেছেন, যে একটি জনপ্রতি একটি টিকিটের সাথে একটি রাইড তারা ফ্রি রেখেছেন। এখানে এছাড়া যারা সমুদ্র পছন্দ করেন, পানি পছন্দ করেন, তারা ভয়েস বোটে চড়ছেন, এবং শিশুরা যারা ঘোড়ায় চড়তে পছন্দ করে। এখানে যদিও প্রাকৃতিক কোনো ঘোড়া নেই, তবে কৃত্রিম ঘোড়া, ডলফিন এবং জেট ট্রেন এগুলোতে চড়ে শিশুরা বেশ উপভোগ করছে, এবং তারা মনে হচ্ছে যেন অর্থাৎ স্বপ্নের রাজ্যে তারা চলে গেছে। এখনো যেহেতু এই স্কুল খোলে নাই এবং বাচ্চাদের পড়াশোনার চাপও কম, তাই তারা তাদের মা বাবার সাথে এবং পরিজনদের সাথে শিশু পার্কে আসছে, এবং তারা বেশ আনন্দঘন সময় কাটাচ্ছে। তো আপনি দেখলেন যে প্রতিটি রাইডই কিন্তু বেশ পরিপূর্ণ, এবং প্রতিটি রাইডে শিশুরা তাদের পরিজনের সাথে বেশ মজা করছে। তারা নাগরদোলায় চড়ছে, তারা ভয়েস বোটে চড়ছে, এবং তারা ট্রেনে চড়ছে। তারা প্রতিটি রাইডে তারা বেশ মজা এবং উপভোগ করছে। তো এখন আমরা চট্টগ্রামের বিনোদন খবর এই ছিল আমার কাছে। এখন আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। দর্শক, চট্টগ্রাম ও সিলেট থেকে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন সেখানকার বিনোদন কেন্দ্রগুলোর খবর। দেশের অন্যতম চিত্ত বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্কে চলছে ঈদের আমেজ। ঈদের দিন থেকে শুরু হয়েছে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সমুদ্রের ঢেউ, ভূতের রাজ্য আর বুলেট ট্রেনের সান্নিধ্যে মাতোয়ারা সবাই। এদিকে দেশি বিদেশি পর্যটক ও দর্শনার্থীদের আকৃষ্ট করতে ড্রিম হলিডে পার্কে আন্তর্জাতিক মানের রূপ দিতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান পিয়ালের তথ্য ও কাউসার আহমেদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই ঈদের আনন্দ আরো উপভোগ্য করতে বর্ণিল সাজে সেজেছে প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ গাছগাছালির মনোরম পরিবেশ বেষ্টিত নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দিন থেকেই এ বিনোদন কেন্দ্রে ভিড় করছেন শিশু, কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সের মানুষ। কেউ কেউ প্রিয়জনের সঙ্গে, আবার কেউ কেউ এখানে ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে।
সকাল থেকেই এখানে ছুটে আসেন বিনোদনপ্রেমী মানুষজন। ঈদের ছুটিতে একটু খোলামেলা জায়গায় বেড়ানোর মাঝে অন্যরকম এক অনুভূতি খুঁজে পেয়েছেন তারা। পার্কে ঘুরতে এসে অনেক মজা লাগছে, এত গরমের মধ্যে খুব আনন্দ পাচ্ছি। আমার খুব ভালো লাগতেছে যে ঈদের এই আনন্দ মুহূর্তে বাচ্চারা অনেক কিছু খেলতে পারতেছে, অনেক কিছু আনন্দ উপভোগ করতেছে। অন্যান্য পার্কের তুলনায় স্পেস অনেক ফাঁকা এবং ঘোরাফেরার জন্য খুবই ভালো। আমি তো সবসময় আমার রোগী আবার হসপিটাল নিয়ে আমি ব্যস্ত থাকি, এই কারণে কখনো আমি এই আনন্দ করার সুযোগ পাই না। ঈদ উপলক্ষে আমি একটু সুযোগ পাইছি। প্রায় ৭৫ বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে নানান আকর্ষণীয় রাইডস। এখানে এলেই দেখা মিলবে হিমালয় পর্বতের সাদৃশ্য ফ্যান্টম হিল। স্বপ্নের এই পার্কে বসবাস করছে ইতালি থেকে আনা ৩০টি ভূত। পাশাপাশি রয়েছে বুলেট ট্রেন, রোলার কোস্টার, অত্যাধুনিক সুইমিং পুল, বাম্পার কার, আইস পাহাড় সহ নানা আকর্ষণীয় রাইডস। তবে সবচেয়ে আনন্দ দিচ্ছে ওয়েব পুল, যেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে কান পাতলেই শোনা যাবে সমুদ্রের গর্জন। তাই এই ওয়েব পুলে নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। আমরা প্রতিবারই ঈদের ছুটিতে এখানে আসি, সময় কাটাই, খুব ভালো লাগে। ছুটির ফাঁকে একটু বেড়াতে আসা, শহরের একটু বাইরে এসে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া, বাচ্চারা একটু আনন্দ করছে। এখানে ওয়াটার কিংডমের প্লেসটা খুবই সুন্দর এবং অনেক এনজয় করেছি আমরা, অনেক প্লেস, অনেক রাইড। পার্কের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, দর্শনার্থীদের জন্য নতুন নতুন আকর্ষণীয় রাইডস সংযুক্ত করা হচ্ছে। আগামীতে আমরা এমন কিছু রাইড আনবো যে রাইডগুলা শুধু আমাদের দেশীয় যারা পর্যটক, শুধু ওনারা না, যারা বাহির থেকে এখন আমাদের পার্কে আসেন ওনারাও খুব সেই রাইডগুলি দেখে খুব আনন্দিত হবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকে পার্কটি, আর এতে প্রবেশে লাগে ২০০ টাকা। সময় সংবাদ, নরসিংদী। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটা। ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রিয়জনদের সাথে নিয়ে উচ্ছ্বাস আর আনন্দে সাগরের ঢেউয়ে ভাসছেন সবাই। ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছেন পর্যটকরা। আর তাদের নিরাপত্তা দিতে তৎপর রয়েছে কুয়াকাটা পৌরসভা ও টুরিস্ট পুলিশ। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ১৯৯৮ সালে কুয়াকাটাকে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। এরপর থেকে পরিচিতি পায় সাগরকন্যা নামে। ঈদের ছুটিতে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের পদচারণায় মুখরিত এখন সমুদ্র সৈকত কুয়াকাটা। এবছর আবহাওয়া ভালো থাকায় ঈদের দিন থেকে শত শত পর্যটকের উপস্থিতিতে মুখরিত কুয়াকাটা। আর আনন্দঘন এই মুহূর্তটাকে উপভোগ করতে ব্যস্ত সবাই। বিচটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, সবাই ঈদের আনন্দ করতে এসেছে। আমাদের এখানে এসে খুবই ভালো লাগছে, এখানকার পরিবেশ এবং ওভারঅল সবকিছুই খুব ভালো। এখানে সূর্য উদয় এবং অস্ত দেখা যায়, রিস্ক ফ্রি একটি জায়গা। তো এখানে আমরা ঘুরে অনেক মজা পাচ্ছি, পরিবারের সাথে, বন্ধু বান্ধবের সাথে অনেক মজা করছি। আমরা ঈদের ছুটিতে ঢাকা থেকে এসেছি, পরিবার নিয়ে অনেক মজা করছি। সাগরকন্যায় এসে পাশে অনুষ্ঠান হচ্ছে, সবাই মিলে আড্ডা দিচ্ছি, খুবই ভালো লাগতেছে। কুয়াকাটার ওয়েদারটাও এখন খুবই ভালো, খুবই মজা লাগতেছে আমার। ঈদে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পৌরসভার কাউন্সিলর। আইন শৃঙ্খলা পরিস্থিতি, নৌ পুলিশ ফাঁড়ি, কুয়াকাটা টুরিস্ট পুলিশ এবং মহিপুর ফাঁড়ির পুলিশ, কলাপাড়া থানার পুলিশ যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করছে। এখানে আসা দেশি বিদেশি পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে তৎপর টুরিস্ট পুলিশও। পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের যথেষ্ট ফোর্স মোতায়েন রয়েছে, তারা 24 ঘন্টা শিফটিং ওয়াইজ ডিউটি করে যাচ্ছে। আমাদের এখানে যারা বিচ এলাকা গোসল করতেছেন তাদের জন্য আমাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উন্নত সড়ক যোগাযোগ, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, সরকারি বেসরকারি পর্যায়ে মোটামুটি মানসম্মত হোটেল মোটেল নির্মাণ, রাখাইনদের বৌদ্ধ মূর্তি ও তাদের সংস্কৃতি পর্যটন মৌসুমে দেশি বিদেশি পর্যটকদের টেনে আনে সাগরকন্যা কুয়াকাটা। সময় সংবাদ, পটুয়াখালী। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টেকসই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান। চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার গ্রহণ। ফিরতি হজ ফ্লাইট নিয়ে বাংলাদেশ বিমানের শিডিউল জটিলতা, পূর্ব ঘোষণা না থাকায় বিমানবন্দরে অপেক্ষায় স্বজনদের। চট্টগ্রামের সন্দ্বীপ থেকে AK-22 সহ 23টি অস্ত্র জব্দ, 3 জন আটক। ডাকাতির জন্য জড়ো করা হচ্ছিল ধারণা র্যাব ও কোস্টগার্ডের।
মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঢাকা চল কর্মসূচি ঘোষণা, বিক্ষোভ ও মৌন মিছিলে পুলিশের বাধা। এবং অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালালের হাতে জিম্মি মাদারীপুরের একই গ্রামের ৮ যুবক। নির্যাতনের পর পরিবারের কাছে দফায় দফায় মুক্তিপণ দাবি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।